প্রায় 1950 সালের একটা আইনকে আবার নতুন করে রিভাইভ করেছেন, যে আইনটা করেছিলেন তো ফার্স্ট চিফ মিনিস্টার অফ আসাম গোপীনাথ বরদলু। তিনি কিন্তু আইনটা কোনো ইম্পোজ ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারেননি, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা আইনটাকে আবার ইমপ্লিমেন্ট করেছেন, যেটা তখন নেহেরুর চাপে গোপীনাথ বরদলু পারেননি। হেমন্ত বিশ্ব শর্মা লিগালি এই লটাকে ইমপ্লিমেন্ট করেছেন, যাতে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে যে কোনো বাংলাদেশি আছে বা রোহিঙ্গা আছে, তাদের যা পারবে নিয়ে 24 ঘন্টার মধ্যে আসাম ছেড়ে ইন্ডিয়া ছেড়ে চলে যাও। এই লটা এখন আমার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট করার সময় এসছে। এই ফর্ম জমা হওয়ার পরে, সাবমিট হওয়ার পরে কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভেরিফাই হবে, চেক হবে এটা, যে এই যে ফর্মগুলো অবশ্যই ভেরিফাই হবে। শুধু ভেরিফাই হবে না, সেগুলো ভেরিফিকেশনের পর তাদের হিয়ারিং এ ডাকা হবে, এবং হিয়ারিং এ যাওয়ার পর তারা যদি নিজেদের প্রুফ করতে না পারে তারা ভারতীয়, তাদের 2002 এর লিস্টের সঙ্গে তাদের কোনো সঙ্গতি ছিল বা তারা কোনোভাবে বৈধভাবে ভারতের নাগরিকত্ব নিয়েছে, এবং শুধু তাই নয়, তারা নিজেদের কোনো যদি ডকুমেন্টস প্রডিউস না করতে পারে, ডেফিনেটলি তাদের নাম কাটা যাবে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বসুধাজি। আপনাকে আমাদের জাগরণ বাংলাতে স্বাগত। নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব সেটা হচ্ছে মালদার রশিদাবাদের তৃণমূলের পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন, যাকে পঞ্চায়েত প্রধান থেকে বহিষ্কার করা হয়েছিল হাইকোর্টের নির্দেশে, বাংলাদেশি নাগরিক বলে। লাভলি খাতুনের ভাসুর একেবারে বিএলওর বাড়িতে গিয়ে বিএলও কে ভয় দেখিয়ে রীতিমতো এসআইআর এর যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করিয়েছে এবং তারপরে সেটা অনলাইনে সাবমিট করেছে, যেটা মিডিয়াতে একেবারে প্রকাশ্যে বিএলও স্বীকার করে নিয়েছে। এখন এই বাংলাদেশি নাগরিক, যার নাগরিকত্ব বাতিল করা উচিত, সে অনলাইনে ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিচ্ছে। তাহলে এই এসআইআর এর স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন উঠবেই, কি বলবেন বসুধা? অবশ্যই এসআইআর এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু এইবার আমি বলবো লাভলি খাতুন অলরেডি বাংলাদেশি হিসাবে ডিক্লেয়ার্ড। সে কি করে তার ভাসুর, যে আবার তার বিএলএ তৃণমূল কংগ্রেসের, সে জোর করে এটা করানোর পরে এইবার বলছি ইলেকশন কমিশন কি এটাকে মান্যতা দেবে? আমার তো মনে হয় একদমই দেবে না। আর যে ব্যাপারটা হচ্ছে, এখন তো প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এসআইআর এইভাবে সম্পূর্ণ 100% পারফেক্ট হবে না, যতক্ষণ না পশ্চিমবঙ্গে প্রেসিডেন্ট রুল ইম্পোজ হচ্ছে, ততক্ষণ এটা করা সত্যি এক খুবই দুরূহ ব্যাপার বলেই আমাদের মনে হয়। আজকে সন্দেশখালীর একটা ঘটনা আপনি শুনেছেন কিনা জানি না। সন্দেশখালীতে একজন বিএলও কে তৃণমূলের নেতা একেবারে রীতিমতো শাসিয়েছে, যে অবৈধ অনুপ্রবেশকারীর নাম যদি তোলা না হয়, এসআইআর এর ফর্ম যদি তাকে দিয়ে ফিল আপ করানো না হয়, তাহলে বাড়িতে গিয়ে জবাই করে দেবে। এবিপি কিন্তু আনন্দ সেই শাহজাহানের সন্দেশখালী আমরা তো ভুলে যেতে পারি না। শাহজাহানের দৌরাত্ম্য তো এখনো জেল থেকেও আমার মনে হয় চলছে শাহজাহানের, কারণ যে যারা শাহজাহানের যারা চেলাচামুন্ডা রয়েছে তারাই এই কাজগুলো করছে বলে আমার মনে হয়। আর যেটা ব্যাপার হচ্ছে, সুতরাং এইবার নির্বাচন কমিশনকে বিএলওদের সুরক্ষা দেখার দরকার। বিএলওদের সুরক্ষার জন্যই আমার মনে হয় নির্বাচন কমিশনের উচিত এখন রাষ্ট্রপতির শাসনের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা এবং কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করা। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এই বিএলও দের উপরে প্রচন্ড চাপ দিচ্ছে নির্বাচন কমিশন, এবং তার জন্য নাকি অনেক বিএলও আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কৃষ্ণনগরের একটা ঘটনা নিয়ে মহুয়া মৈত্র কালকে দেখলাম ফেসবুক লাইভে এসে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনা ফেসবুকে পোস্ট করে নির্বাচন কমিশনকে দোষারোপ করেছে যে নির্বাচন কমিশনের জন্যই আত্মহত্যা করছে। আপনার কি মনে হয়, সত্যি কি এতটা চাপ রয়েছে বিএলও দের উপরে? আচ্ছা, বিহারেও তো এসআইআর হলো, বিহারের কতজন বিএলও মারা গেছে বলে আমরা জানতে পারছি? সারা ভারতে টোটাল এতগুলো রাজ্যে, 12টা রাজ্যে বোধহয় এসআইআর হচ্ছে, তার মধ্যে টোটাল কটা বিএলও মারা গেছে? সব থেকে বেশি বিএলও তো ওই ওয়েস্ট বেঙ্গলেই মারা যাচ্ছে। তার মানে বিএলও দের উপর এমন কিছু প্রেশারাইজ করা হচ্ছে, যে কারণে তারা যে এই নির্বাচন কমিশনের কাজটা তাদের 1 মাসের জন্য তারা নির্বাচন কমিশনের ডেপুটেশনে থাকার কথা। আমাদের কাছে তো খবর আসছে তাদের নিজেদের যে আর কি যেটা রেগুলার জব সেটা করেই ডিউটিটা করতে হচ্ছে। তাহলে তাদের উপর কি প্রেসারাইজ হবে না? তারাও তো হিউম্যান বিং এর
কতটা শারীরিক ক্ষমতা থাকতে পারে সেটা তো একটা ভাবা উচিত। এটা কি এসআইআর বাধা দেওয়ার জন্য কি এই প্ল্যানটা যে হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি, এবং কারা করছে সেটাও বোঝা যাচ্ছে। আজকে একটা ঘটনা আমরা দেখলাম যে পুরুলিয়ার একজন বিএলও 15 দিনের মধ্যে তার সমস্ত কাজ সম্পন্ন করে দিয়েছে, একেবারে টোটাল কাজ কমপ্লিট। ইনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দিয়ে এসছে, সেই ফর্ম তারপরে ফিল আপ করার পরে সেই ফর্ম কালেক্ট করেছে, অনলাইনে সাবমিট করে টোটাল কাজ কমপ্লিট করে দিয়েছে। তাহলে 15 দিনের মধ্যে একজন বিএলও কি করে এই কাজটা কমপ্লিট করে দিবে? তিনিও তো রেগুলার এক হচ্ছে নিজের যে এক হচ্ছে বিএলও বাড়ি বাড়ি গিয়ে করেছে, কি তাকে কেউ শাসক দলে কেউ ধরে করিয়ে দিয়েছে বা কোনো দলে করিয়ে দিয়েছে, বা এটাও হতে পারে, যেমন আবার এটাও হতে পারে তিনি খুবই এফিশিয়েন্ট, তিনি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েই কাজটা করেছেন এবং ঠিকভাবে করেছেন। তার নামে তো কোনো এখনো অবধি যেহেতু কোনো রকম কথা ওঠেনি যে তিনি কোনো শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে করেছেন, আমরা এটা না মেনে নিতে পারি এবং এটাও মেনে নিতে পারি তিনি যথেষ্ট এফিশিয়েন্ট, তিনি এই কাজটা করতে পেরেছেন। আপনি সম্প্রতি এই খবরটা দেখেছেন কিনা জানি না, বাংলাদেশ ভারত যে সীমান্ত রয়েছে পশ্চিমবঙ্গে শরৎনগরের হাকিমপুর, সেখানে একাধিক আমরা দেখছি মানে হাজারে হাজারে বাংলাদেশি নাগরিক তারা এই এসআর চালু হওয়ার পর থেকেই বাংলাদেশে পালানোর চেষ্টা করছে, সেখানে ভিড় করছে, আস্তে আস্তে বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করছে। এত এত বাংলাদেশি রয়েছে যে তাদেরকে চাইলেও পুলিশ কাস্টাডিতে নিতে পারবে না, তার কারণ পুলিশ লকআপে এত জায়গা থাকবে না, জেলে এত জায়গা থাকবে না, নতুন করে হয়তো জেল তৈরি করতে হবে রাতারাতি। সেটা তো আর সম্ভব নয় রাজ্য সরকারের পক্ষে বা কেন্দ্র সরকারের পক্ষে, তাই তাদেরকে আস্তে আস্তে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এদের মধ্যে অনেকেই আমরা দেখলাম একেবারে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছে যে তারা লক্ষ্মীর ভান্ডার পেত, তাদের আধার কার্ড রয়েছে, তারা রীতিমতো 2-3 বার ভোটও দিয়েছে এই রাজ্যে। এই ক্ষেত্রে আমি সরকারি তোমাকে থামাচ্ছি। আসামে হেমন্ত বিশ্ব শর্মা 150 বছরের পুরনো একটা, এই সরি, 1950 সালের একটা আইনকে আবার নতুন করে রিভাইভ করেছেন। যে আইনটা করেছিলেন ফার্স্ট চিফ মিনিস্টার অফ আসাম গোপীনাথ বরদলু, তিনি কিন্তু আইনটা কোনো ইম্পোজ ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারেননি, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা আইনটাকে আবার ইমপ্লিমেন্ট করেছেন, যেটা তখন নেহেরুর চাপে গোপীনাথ বরদলু পারেননি। হেমন্ত বিশ্ব শর্মা লিগালি এই লটাকে ইমপ্লিমেন্ট করেছেন, যাতে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে যে কোনো বাংলাদেশি আছে বা রোহিঙ্গা আছে তাদের যা পারবে নিয়ে 24 ঘন্টার মধ্যে আসাম ছেড়ে ইন্ডিয়া ছেড়ে চলে যাও। এই লটা এখন আমার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট করার সময় এসছে। এটা যদি না করা হয় খুবই মুশকিল হবে। ওই গুনে গুনে শরৎনগরের এখানে বসে থাকবে, আবার তারপর ফাঁক ফোকর পড়লে এসআইআর শেষ হলেই এরা আবার ঢোকার চেষ্টা করবে, আবার নতুন ভাবে নাম তোলার চেষ্টা করবে। এটা যদি না করে হেমন্ত বিশ্ব শর্মা যে রাস্তাটা নিয়েছে সেটা নেওয়াই কি ঠিক নয়? কিন্তু এটা কিভাবে সম্ভব? এই রাজ্যে বর্তমানে যে সরকার রয়েছে তারা তো একেবারে অস্বীকার করছে যে কোনো বাংলাদেশি নাগরিকই নেই, সবাই নাকি বৈধ নাগরিক, কারো ভোট কাটতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় যদি নামছে। সবাই বৈধ নাগরিক হয় তাহলে এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় কি? যদি বৈধ হয় তারা তো থেকেই যাবে, শুধু ভয় করার তো কোনো কারণ নেই, তাহলে কারোরই নাম কাটা যাবে না। তার মানে একদম নিশ্চয়ই বৈধ নয়, তারা সেই কাগজপত্র দেখাতে পারছে না, সেই জন্যই তারা বৈধ নয়। বৈধ মানুষের তো কাগজপত্র থাকবে, 2002-এর লিস্টে তার কোনো বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা কারুর তো নাম থাকবে, সে কেন দেখাতে পারছে না? যদি বৈধ হয় নিশ্চয়ই দেখাতে পারবে। আর যারা হিন্দুরা 2020-এর 31 ডিসেম্বরের মধ্যে এসছেন কোনোভাবে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে, হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান জৈন পার্সি, যারা ধর্মীয় কারণে পার্সিকিউটেড হয়ে বাংলাদেশ থেকে এসছে তাদের কোনো ভয় নেই, তারা সিএ তে নিজেদের নাগরিকত্বের জন্য আবেদন করুন, তারা পেয়ে যাবেন, মতুয়ারা পেয়ে যাবেন, কোনো ভয়ের কিছু নেই। সুতরাং যারা বৈধ ভারতীয় আইন অনুযায়ী ধরা হচ্ছে তাদের বৈধতা তো নিশ্চয়ই থাকবে। তাহলে অবৈধর মধ্যে তাহলে একটাই কমিউনিটি এবং রোহিঙ্গারাই কেন পড়ছেন, এটা ভাবা দরকার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো বলছে যে সিএ তে অ্যাপ্লাই করলে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, তাদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে। এই নিয়ে মমতা বালা ঠাকুর অনশনে বসেছিল। আপনি হয়তো নিশ্চয়ই দেখেছেন, কিছুদিন আগেই তিনি অনশনে বসেছিলেন যে আর দুই মতুয়াদের মমতার নাটক আমরা আর কত দেখবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিল এসআইআর নেই হোনে দেঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 10 লাখ, 1 লাখ না 10 লাখ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবে। কি হচ্ছে? বিএলএ হচ্ছে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, তারা যাচ্ছে, তাদের সঙ্গে কাজটাও হচ্ছে, কাজটা এগিয়েও যাচ্ছে, এবং পশ্চিমবঙ্গ হচ্ছে ওয়ান অফ দ্য স্টেট যেখানে 99.9% ফর্ম বিলি হয়ে গেছে, তার মধ্যে 70% ফর্ম জমাও নেওয়া হয়ে গেছে। কাজ তো ঠিক মতোই হচ্ছে। এই যে আপনি বললেন এবার 99.9% ফর্ম বিলি হয়েছে, এটাকে হাতিয়ার করেই আমি দেখলাম দুদিন আগে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যে তাহলে রোহিঙ্গা কোথায়, বাংলাদেশি কোথায়, যে দাবিটা বিজেপি সরকার করছে, বিজেপি নেতারা করছে যে রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান রয়েছে, পালিয়ে যাচ্ছে লাখ লাখ লোক, তাহলে তো এরা ফর্ম নিচ্ছে, এরা তো ফর্ম জমা দিচ্ছে, তাহলে এখানে রোহিঙ্গা কোথায়? সবই তো ফর্ম জমা হয়ে গেছে। ফর্ম জমা হয়নি, ফর্ম তোলা হয়েছে, এটা ভুলে গেলে হবে না। এই লিস্টটা যেটা তোলা হচ্ছে সেটা 2025-এর লিস্টে, আর জমা যেটা হবে 2002-এর লিস্টের এতে। সুতরাং জমাটা তুলছে কতজন আর জমা কতজন দিচ্ছে সেইটার মধ্যে ফারাকটা দেখতে হবে। সেটা যতক্ষণ না তোলা হচ্ছে, তুলেছে তো মৃত ব্যক্তির ফর্মও তো তোলা হয়েছে, তাহলে কি মৃত ব্যক্তির ফর্মটা জমা হচ্ছে? সেটা তো হচ্ছে না। আর যদি সেটাই হতো তাহলে অনেকে যারা ফর্ম তুলেছে তারা কেন হাকিমপুর বর্ডারের দিকে যাচ্ছে, এটাও তো ভেবে দেখতে হবে। আচ্ছা, এই যে ফর্ম জমা নেওয়ার পরে সাবমিট করার পরে যেরকম লাভলি খাতুনের ঘটনা আমরা বললাম শুরুতেই, লাভলি খাতুন জোর করে বিএলওকে দিয়ে ফর্ম সাবমিট করেছে, এরকম ঘটনা তো লাভলি খাতুনের মতো হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা রয়েছে যেগুলো হেডলাইন হচ্ছে না, যেগুলো খবরে আসছে না। তো এই ফর্ম জমা হওয়ার পরে, সাবমিট হওয়ার পরে কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভেরিফাই হবে, চেক হবে এটা, যে এই যে ফর্ম গুলো জমা অবশ্যই অবশ্যই ভেরিফাই হবে। শুধু ভেরিফাই হবে না, সেগুলো ভেরিফিকেশনের পর তাদের হিয়ারিং এ ডাকা হবে, এবং হিয়ারিং এ যাওয়ার পর তারা যদি নিজেদের প্রুফ করতে না পারে তারা ভারতীয়, তাদের 2002-এর লিস্টের সঙ্গে তাদের কোনো সঙ্গতি ছিল, বা তারা কোনোভাবে বৈধভাবে ভারতের নাগরিকত্ব নিয়েছে, এবং শুধু তাই নয়, তারা নিজেদের কোনো যদি ডকুমেন্ট প্রডিউস না করতে পারে, ডেফিনেটলি তাদের নাম কাটা যাবে। এবার নাম কাটা যাওয়ার পর ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখিয়েছে যে এরা ডিটেনশন ক্যাম্পে যাবে, এবার এরা ভেবেনি কি করবে। ইলেকশন কমিশন তো কোথাও বলেনি আমি কারোর সিটিতে, বলেছে তারা ভোট দিতে পারবে না, একবারও কাউকে বলেননি যে কাউকে অ্যারেস্ট করা হবে বা কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। যারা ভয় পাচ্ছে তার মানে তাদের মনে এমন কিছু ভয় আছে, সেই কারণে তারা পালাচ্ছে। একদম একদম। অনেক অনেক ধন্যবাদ দিদি এই বিষয়ে আলোচনা করার জন্য। জাগরণ বাংলার সকল দর্শকদের অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, আর যদি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। জয় হিন্দ।